শুরু করে দিই। আচ্ছা স্যার, আমাদের বেসিক্যালি আমাদের যে যে চ্যাপ্টার আছে আমরা সেগুলো নিয়ে শুরু থেকে আলোচনা করি এবং আমাদের প্রশ্ন কিরকম থাকতে পারে একটু বলি আপনাদেরকে। প্রথমেই আসি যে একবারে আমাদের যে মিডের আগে যে চ্যাপ্টারটা এসএএলসি, হ্যাঁ এসএলসি থেকে কি প্রশ্ন আসতে পারে। স্যার আমরা মোটামুটি এসএলসি কিন্তু অনেক কিছু পড়ছি না, আমরা মোটামুটি ওভারঅল যে 9টা লাইফ সাইকেল পড়ছি, 9টা স্টেপ পড়ছি। এই 9টা স্টেপ একটু ভালো করে দেখবেন যে কোন স্টেপে কি কাজ হয়। আপনারা এইটাতে সিটিও দিয়েছিলেন এই চ্যাপ্টারের উপর, এবং স্টেপগুলো একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? সুন্দর করে পড়ে যাবেন স্টেপগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট স্টেপগুলো জানা। এই স্টেপগুলোর উপর হচ্ছে বোঝা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে আরো কিছু দুটো টপিক ছিল, যেটার মধ্যে একটা হচ্ছে রোল অফ সিস্টেম অ্যানালিস্ট, তাই না? রোল অফ সিস্টেম অ্যানালিস্ট ছিল, এবং হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস অফ এ গুড সিস্টেম অ্যানালিস্ট, না এটা ছিল। তো আপাতত স্যার এই দুটো টপিক পড়া লাগবে না, ঠিক আছে? আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে যে 9টা স্টেপস আছে, 9টা স্টেপস খুব ভালো করে সুন্দর করে পড়বেন। ক্লিয়ার স্যাররা? আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের 9টা স্টেপস আপনারা ভালো করে পড়বেন। এসএলসি যে 9টা স্টেপস, এই 9টা স্টেপস পুঙ্খানুপুঙ্খরূপে ভালো করে বুঝে শুনে করে যাবেন। আচ্ছা, এরপর আসি পরের চ্যাপ্টার। মিডের আগের স্যার আমার চ্যাপ্টারটা ছিল, এবং এখানে ফাইনালেও আসছে চ্যাপ্টারটা ইনফরমেশন গ্যাদারিং। আচ্ছা, এখন ইনফরমেশন গ্যাদারিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে এটা নিয়ে স্যার আলোচনা করি। স্যার আমরা ইনফরমেশন গ্যাদারিং এ কিন্তু অনেকগুলো টপিক পড়েছি। এর মধ্যে যেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যে আমরা ইনফরমেশন গ্যাদারিং সোর্সেস কি কি, এটা ঠিক আছে, আমরা কি কি সোর্সেস থেকে ইনফরমেশনকে গ্যাদার করি এটা জানা খুবই ইম্পর্টেন্ট। কোন কোন সোর্সেস থেকে আমাদের ইনফরমেশন আসে। এরপর হচ্ছে স্যার আমরা যেটা একটু দেখি যে ইনফরমেশন সোর্সেস এর পর এরপর আসছে স্যার ইনফরমেশন গ্যাদারিং টুলস, তাই না? গ্যাদারিং টুলস এটা একটু ইম্পর্টেন্ট, যে কি কি টুলস আছে। একটা হচ্ছে যে লিটারেচার, প্রসিজার, ফর্ম, একটা হচ্ছে অনসাইট অবজারভেশন, একটা হচ্ছে ইন্টারভিউ এন্ড কোশ্চেনারিজ, ঠিক আছে? এগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা যদি একটু আসি যে ইন্টারভিউ, হ্যাঁ ইন্টারভিউ নেওয়ার অ্যাডভান্টেজ গুলা কি কি আর ড্রব্যাকস গুলা কি কি, এটা আপনাদের ভালো করে একটু জানতে হবে। একটা সিস্টেমে ইন্টারভিউ নিতে গেলে আমার অ্যাডভান্টেজ গুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, এটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। আমার কথা কি শোনা যাচ্ছে? এম আই অডিবল? জি স্যার। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রে স্যার আমাদের অ্যাডভান্টেজ গুলা কি কি আর ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, এটা আমাদের অবশ্যই একটু ভালো করে জানতে হবে। এরপর হচ্ছে আমরা নিচে যদি যাই, এই যে কোশ্চেনারিজ, হ্যাঁ কোশ্চেনারিজ এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এটা জানতে হবে। এরপর আমরা তার নিচে আসি গ্যাদারিং মেথডে, হ্যাঁ এখানে আমরা যদি একটু আসি। আচ্ছা, উপরের দিকে এই যে এখানে যে দুটো রকম জিনিস আছে, একটা হচ্ছে স্ট্রাকচার অল্টারনেটিভ আর একটা হচ্ছে ক্লোজ। স্ট্রাকচার অল্টারনেটিভ আর একটা হচ্ছে আনস্ট্রাকচার অল্টারনেটিভ, হ্যাঁ দুই রকম কোশ্চেন আমরা করতে পারি। হ্যাঁ, কোন রকম কোশ্চেনটা বেটার এবং কেন, এটা আপনাদের একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? তাহলে ইন্টারভিউ গ্যাদারিং এর ক্ষেত্রে আমরা কি কি দেখলাম, যে শুরু থেকে এটা হচ্ছে যে আমাদের ইন্টারভিউ গ্যাদারিং এর সোর্সেস গুলা কি কি, হ্যাঁ এটা আপনাদের একটু জানতে হবে। এরপর হচ্ছে যে ইন্টারভিউ গ্যাদারিং এর টুলস গুলা কি কি, এটা জানতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে যেটা দেখি ইন্টারভিউ অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি জানতে হবে, হ্যাঁ। এরপর হচ্ছে স্যার আমাদের লাস্ট বাট নট লিস্ট যেটা হচ্ছে স্ট্রাকচার অল্টারনেটিভ আর আনস্ট্রাকচার অল্টারনেটিভ, মানে দুটা টাইপের যে কোশ্চেনারিজ কোনটা ভালো কোনটা খারাপ, এটা আমাদের একটু
জানতে হবে। এবং একই সাথে এখানে একটা এক্সট্রা টপিক আছে, যেটা এখানে আপনাদের আমি ক্লাসে পড়েছিলাম, যে ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট লিখে রাখেন। ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এই এনএফএস বা এফএস, ফাংশনাল রিকোয়ারমেন্ট বা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এই দুটো জিনিসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ জানতে হবে। আমরা যখন ইনফরমেশন গ্যাদার করি, আমরা কিন্তু ইন্টারভিউ বলি কিংবা কোশ্চেনারিজ বলি, আমরা কিন্তু আসলে ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা গ্যাদার করি, কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা গ্যাদার করি না। এখন এই যে আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করলাম, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এসআরএস এর জন্য, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ জানতে হবে। এই যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গ্যাদার করলাম না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এটা কেন গুরুত্বপূর্ণ আমাদের এসআরএস বা সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের জন্য, এটা আমাদের জানতে হবে। স্যার আমরা তাহলে দুটো অধ্যায় শেষ করলাম, এখানে নিয়ে ডিসকাশন শেষ। এরপর আসি স্যার আমাদের আচ্ছা, এই অধ্যায়টা আমি কি স্ক্রিন শেয়ার করেছি স্যার? স্ক্রিন শেয়ার মনে করিনি, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। স্যার আমার স্ক্রিন কি শেয়ার দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, আমরা দুটো চ্যাপ্টারের কথা বললাম। আবার আমি একটু আবার রিক্যাপ করি যে আমরা এসএলসি তে হচ্ছে যেটা পড়তে বললাম আপনাদের 9টা স্টেপস ভালো করে পড়তে। এর মধ্যে আমরা রোল অফ সিস্টেম অ্যানালিস্ট আর হচ্ছে অ্যাট্রিবিউট অফ সিস্টেম অ্যানালিস্ট, এটা আপনাদের পড়া লাগবে না আপাতত, ঠিক আছে। চ্যাপ্টার 2 যেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, এখান থেকে আমরা যেটা বললাম যে আমরা ইন্টারভিউয়ের সোর্সেস গুলো কেটে সম্পর্কে জানবো, এবং হচ্ছে ইন্টারভিউ সোর্সেস এর পর আমরা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং টুলগুলো সম্পর্কে জানবো। আমরা হচ্ছে ইন্টারভিউয়ের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি এটা সম্পর্কে জানবো, হ্যাঁ। এবং হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অফ কোশ্চেনারিজ সম্পর্কে জানবো। দুইটা রকম টাইপের কোশ্চেনারিজ আছে, একটা স্ট্রাকচার্ড অল্টারনেটিভ, একটা স্ট্রাকচার্ড, একটা আনস্ট্রাকচার্ড। দুটারই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ সম্পর্কে জানবো। এবং এটার সাথে আরেকটা এক্সট্রা একটা জিনিস যেটা জানা লাগবে, সেটা হচ্ছে স্যার এফআর, ফাংশনাল রিকোয়ারমেন্ট, আর নন ফাংশনাল এনএফআর, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট দুটো জিনিসের মধ্যে তফাৎ কি, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি জানতে হবে। স্যার আমরা জানি আমরা ইনফরমেশন যখন গ্যাদার করি তখন হচ্ছে আমরা মূলত ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করি। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের জন্য বা এসআরএস এর জন্য। আমরা যেটা গ্যাদার করি না সেটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। স্যার এগুলাও, এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টও কিন্তু আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কেন গুরুত্বপূর্ণ এটা আমাদের জানতে হবে। তারপর স্যার পরের চ্যাপ্টার যেটা সিস্টেম অ্যানালিসিস, আন্ডারস্ট্যান্ডিং টুলস এন্ড স্ট্রাকচার অ্যানালিসিস। স্যার এই চ্যাপ্টারের মধ্যে আমাদের ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল এবং স্ট্রাকচার ইংলিশ, এই দুটো জিনিস ভালো করে আপনাদের পড়তে হবে, ঠিক আছে। এবং এটা জানতে হবে যে প্রসেস স্পেসিফিকেশন কি। প্রথমেই বলি এই প্রসেস স্পেসিফিকেশন কি, আমরা কখন কোন প্রসেস, মানে কেন প্রসেস স্পেসিফিকেশন কোনটা করব। যেমন আমরা এই স্ট্রাকচার ইংলিশ পড়ছি, ডিসিশন টেবিল পড়ছি, ডিসিশন ট্রিও পড়ছি, তিনটার মধ্যে কোনটা করব, কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এই প্রসেস স্পেসিফিকেশন কি, কেন লাগে, কোনটি ইম্পর্টেন্ট, এটা আপনাদের জানতে হবে। এরপর হচ্ছে স্ট্রাকচার ইংলিশটা ভালো করে পড়বেন, এবং হচ্ছে ডিসিশন টেবিলটা আপনারা ভালো করে পড়বেন। আবার বলতেছি, স্ট্রাকচার ইংলিশ ভালো করে পড়বেন এবং ডিসিশন টেবিলটা আপনারা ভালো করে পড়বেন। ডিসিশন ট্রি আপাতত পড়ার দরকার নেই। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি এখান থেকে?
এর পরের চ্যাপ্টার আসি স্যার। পরের চ্যাপ্টার হচ্ছে স্যার ফিজিবিলিটি অ্যানালাইসিস। পরের চ্যাপ্টার হচ্ছে স্যার ফিজিবিলিটি অ্যানালাইসিস। স্যার আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস যেটা দেখবো, আমরা কিন্তু স্যার অনেক কিছু করে আসছি এখানে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেন ফোকাস করবো আমাদের ম্যাথে, ঠিক আছে? এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ফিজিবিলিটি অ্যানালাইসিসের ম্যাথটা। আমরা এই যে ম্যাথটা আপনাদের পড়েছিলাম গত আমাদের ক্লাসে। আচ্ছা, তার মধ্যে হচ্ছে একটা ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তাই না? অ্যাসাইনমেন্টটা ইম্পর্টেন্ট, অ্যাসাইনমেন্টটা ভালো করে করবেন। এবং ম্যাথ, এই যে ম্যাথটা, হ্যাঁ একটা ম্যাথ আছে এখানে স্যার, এই ম্যাথটা আপনি অবশ্যই ভালো করে। আমি ম্যাথটা আমি সুন্দর করে এখানে গুছিয়ে দিয়েছি। আমি এই সলিউশনটা আপনাদের পাঠাবো, আজকে পাঠিয়ে দিব, ঠিক আছে? তো এই ম্যাথটা স্যার ভালো ইম্পর্টেন্ট, ম্যাথটা অবশ্যই ভালো করে করবেন। আমি ম্যাথটা দুই রকম ভাবে করেছি, একটা হচ্ছে সিম্পল মেথড আর একটা হচ্ছে সিম্পল পেব্যাক মেথড, আর একটা হচ্ছে স্যার ওই যে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক মেথড। হ্যাঁ, আমরা প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে বের করি, দুটো জিনিস করেছি, তো দুটোই আপনাদের ভালো করে জানতে হবে। স্যার ফিজিবিলিটি অ্যানালাইসিসে আরেকটা টপিক ছিল, ছোট একটা টপিক, আমি গত লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম, বাকি ছিল, যেটা হচ্ছে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিসে এই একটু অংশ বাদ গেছিল আমাদের, এটা আমি বলতে ব্যাখ্যা করিয়ে দিই আপনাদের। এই একটা এই চ্যাপ্টারটা আমি মনে হয় আপনাদের গ্রুপে দিয়েছিলাম, যে আমাদের ফিজিবিলিটি অ্যানালাইসিস যখন আমরা করব, হ্যাঁ, আমরা কোন ধরনের সলিউশন বেছে নিব। দেখেন 2 নম্বরে আমাদের শুধু এতটুকু করতে হবে, অল্টারনেট সলিউশনের কম্পারিজন, এই টপিক একটু ভালো করে করতে হবে। 3 রকম মেথড আছে। যখনই কোনো একটা প্রবলেম আসে, একটা ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রাইজে যখন একটা প্রবলেম দেখা দেয়, ওই প্রবলেমটা কোন অ্যাপ্রোচে আমরা সলভ করব সেটা ডিপেন্ড করে। হতে পারে স্যার যে প্রবলেমটা এমপ্লয় রিলেটেড, মানে আমি কোন রকম এমপ্লয়ার নিব। হতে পারে প্রবলেমটা সফটওয়্যার রিলেটেড, হতে পারে প্রবলেমটা স্টোরেজ রিলেটেড। যখনই হচ্ছে প্রবলেমটা হচ্ছে এমপ্লয় রিলেটেড, মানে আমি কি ইন হাউস ডেভেলপমেন্টের জন্য আমার কোম্পানিতে নিজস্ব কর্মী হায়ার করব, নাকি আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কাজগুলা ফ্রিল্যান্সার দ্বারা করা নিব, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ ছোট করে লেখা আছে, আপনারা করে নেবেন। এরপর কাস্টম সফটওয়্যার কি ভালো আমার কোম্পানির জন্য, নাকি অফ সেলফ সফটওয়্যার যে সফটওয়্যারগুলো কিনতে পাওয়া যায়, হ্যাঁ স্যাস প্রোডাক্ট, ওটা আমার ভালো। এটা ট্রেড অফ আছে, কোনটা ভালো কোনটা খারাপ, গত ক্লাসে আলোচনা করেছিলাম সংক্ষেপে, এটা একটু দেখবেন আপনারা। এবং হচ্ছে লাস্টলি স্টোরেজ নিয়ে, যে কোন ধরনের সলিউশন ভালো। একটা ক্লাউড বেস, আমরা জানি গুগল ড্রাইভের মতো অনেক ধরনের ক্লাউড বেস সলিউশন আছে, যেটা খুব কম টাকা আমরা মাসে কিনতে পারি। আর একটা হচ্ছে অন প্রিমাইস সলিউশন, মানে আমি ডাটা সার্ভার হচ্ছে হায়ার করবো, কিনে নিব আলাদা। এখন স্যার এটাও কিন্তু অনেক বেশি কস্টলি একটা মাধ্যম, তাই না, ডাটা সার্ভার কেনা। তো আসলে কোনটা আমার কোম্পানির জন্য ইম্পর্টেন্ট, কোনটা আমার লং লাস্টিং, আমাদের গোলের সাথে কোনটা অ্যালাইন করে, সেটা অনুযায়ী আমাদের পরিকল্পনা করতে হবে। তো 3টা জিনিস ভালো করে আপনারা একটু দেখবেন। আচ্ছা, এরপর ফিজিবিলিটি অ্যানালাইসিস আমরা মোটামুটি 4টা চ্যাপ্টার দেখলাম। এখন 5th চ্যাপ্টারে আসি, যেটা হচ্ছে আমাদের ডাটা ইনপুট মেথড। এটা খুব ইম্পর্টেন্ট একটা ছোট্ট অধ্যায়। স্যার আমার ডাটা ইনপুট মেথডে আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে ডাটা ডিকশনারি। হ্যাঁ, ডাটা ডিকশনারি সম্পর্কে দেখবো, কাকে বলে ডাটা ডিকশনারি, এবং এই যে আমাদের ডিএফডি বা ডাটা ফ্লো ডায়াগ্রামের যে বিভিন্ন রকমের এলিমেন্ট গুলা আছে, এই এলিমেন্টগুলার এই ডাটা এলিমেন্টগুলার ডিকশনারি কিরকম হবে। যেমন দেখেন আমি যে ডিকশনারি লিখলাম, একটা ডাটা এলিমেন্টের ডিকশনারি দেখেন কত সুন্দর করে ব্যাখ্যা করা আছে না, একটা ডিকশনারি এলিমেন্ট। আবার দেখেন এই যে একটা ডাটা এলিমেন্টের নাম হচ্ছে অর্ডার নেম, সেই অর্ডার নেমের ডিটেইলস গুলা, মেটাডাটা গুলা ডিকশনারিতে কিভাবে ব্যাখ্যা করা আছে, এটাগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, আমাদের কোনো সিনারিও দেওয়া থাকবে, অত সিনারি অনুযায়ী আপনাদের ডাটা এলিমেন্ট গুলার এরকম ডিকশনারি গুলা আপনাদের ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপর আসি স্যার, 2 রকম সিস্টেম আছে, একটা হচ্ছে অনলাইন আর অফলাইন মেথড। আচ্ছা, যেটা আপনারা জানবেন সেটা আমি বলি, সেটা হচ্ছে স্যার ব্যাচ ডাটা এন্ট্রি এবং হচ্ছে কোনটা জানি ইন্টারঅ্যাক্টিভ ডাটা ইনপুট, এই দুটো সম্পর্কে ভালো করে দেখবেন। ব্যাচ ডাটা এন্ট্রি আর ইন্টারঅ্যাক্টিভ ডাটা ইনপুট, এটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি দুইটার, এটা একটু ভালো করে আপনারা পড়বেন। আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভ ডাটা ইনপুটের ক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করি, যে মেনুস, টেমপ্লেটস, কমান্ডস, হ্যাঁ এগুলা কিভাবে আমরা বানাই, এটা একটু ভালো করে দেখবেন। একটা উদাহরণ দেখবেন, যে এক্সাম্পল রোল, হ্যাঁ কিভাবে আমরা বানাচ্ছি,
হ্যাঁ, ডাটা টেমপ্লেট কিভাবে বানাচ্ছি, একটা টেমপ্লেট ভালো করে দেখে যাবেন। আপনাদের কোনো সিনারিও দিয়ে আপনাদের টেমপ্লেট লিখতে বলতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্টারেক্টিভ ডাটা ইনপুটের ক্ষেত্রে মেনুস, টেমপ্লেটস, কমান্ডস কিভাবে ইউজ করে আমরা হচ্ছে একটা ভালো টেমপ্লেট বানাতে পারি। এই যে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, এরকম আপনি একটা দেখে যাবেন ভালো করে। এরপর হচ্ছে আমরা কতগুলা কোডিং সিস্টেম পড়েছিলাম, তাই না? ইউনিক কোডিং, ক্রস রেফারেন্স কোডিং। আচ্ছা, এটা না, আমরা আরো কিছু উপরে দেখি। আমরা কিছু কোডিং সিস্টেম পড়েছিলাম, এই যে কিছু কোডিং সিস্টেম পড়েছিলাম, যে সিরিয়াল কোডিং, ব্লক কোডস, গ্রুপ ক্লাসিফিকেশন কোড, সিগনিফিকেন্ট কোড। এই কোডিং সিস্টেম সম্পর্কে অবশ্যই একটু দেখবেন। আমি আপনাদের সিটিতে দিয়েছিলাম, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর কোডিং সিস্টেমের মধ্যে কোনটা ভালো খারাপ এগুলো অবশ্যই একটু দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়াও আমাদের মডুলাস 11 এর ম্যাথ করেছিলাম আমরা, চেকসামের ম্যাথ, ঠিক আছে? এটা অবশ্যই ভালো করে আপনারা দেখবেন। মডুলাস 11 ম্যাথ করেছিলাম, এটা অবশ্যই আমরা ভালো করে দেখবেন। এবং লাস্টে আমরা হচ্ছে থিওরি পার্ট একটা অংশ করেছিলাম, যে ভ্যালিডেশন অফ ইনপুট ডাটা। এই স্লাইডটা শুধু, এই স্লাইডটা আপনারা একটু ভালো করে দেখবেন, এই স্লাইডটা, ঠিক আছে? এই স্লাইডটা আপনি একটু ভালো করে দেখবেন, ভেরিফাই আমরা ইনপুট ডাটা কিভাবে ভ্যালিডেশন করি। আচ্ছা, তাহলে আমাদের 5টা চ্যাপ্টার গেল, তাই না? 5টা চ্যাপ্টার গেল। এখন স্যার আমাদের যেটা বাকি আছে, যে ইউজ কেস আর অ্যাক্টিভিটি আর স্টেট ডায়াগ্রাম, তাই না? আমি আপনাদের হচ্ছে ইউজ কেস অ্যাক্টিভিটি স্টেট ডায়াগ্রামের একটা পিডিএফ দিয়েছি, ইউজ কেস অ্যাক্টিভিটি স্টেট ডায়াগ্রাম। আপনারা অবশ্যই পিডিএফটার মানে সিনারিওগুলো সলভ করার চেষ্টা করবেন, ইউজ কেস অ্যাক্টিভিটি আর স্টেট ডায়াগ্রামে, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ওগুলা। এবং ভালো করে বুঝে সলভ করার চেষ্টা করবেন ইউজ কেস অ্যাক্টিভিটি স্টেট ডায়াগ্রাম। স্যার এই যে সিনারিওগুলো দিলাম আপনাদের, হ্যাঁ, ইউজ কেস অ্যাক্টিভিটি স্টেট ডায়াগ্রাম, অনেক সময় আমি জানি না, হয়তো ম্যাডামরা কোনো বা স্যাররা কোনো হয়তো বা একটা কোশ্চেন মডারেশন করে দিয়ে দিতে পারে, ডিএফডি এর কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, আমি নট শিওর। বাট ওই সিনারিও বেস যেগুলো আপনাকে দিছি, ওইগুলো যদি একটু ভালো করে পড়েন ডিএফডির জন্য, তাহলে ডিএফডিও হয়ে যাবে, ঠিক আছে? আশা করি। এরপর হচ্ছে স্যার আমাদের যে চ্যাপ্টার ছিল সিস্টেম টেস্টিং। হ্যাঁ, সিস্টেম টেস্টিং এর মধ্যে আমাদের হচ্ছে যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে হ্যাঁ, ব্ল্যাক বক্স টেস্টিং, গ্রে বক্স টেস্টিং, আর হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। এইগুলা স্যার খুবই 3টে জিনিস খুবই ইম্পর্টেন্ট। কোন টেস্টিং কি পারপাসে আমরা কাজ করে, কোনটা কেন, হ্যাঁ, এটা খুবই জানা দরকার স্যার, অবশ্যই এটা দেখবেন। ব্ল্যাক বক্স টেস্টিং, গ্রে বক্স টেস্টিং এবং হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, এই 3টা অবশ্যই একটু ভালো করে দেখবেন। এরপর স্যার হচ্ছে ধরেন আমি এখানে দেখাই আসি একটু, যে একটা উদাহরণ দেওয়া আছে আপনাদের এখানে, যে যেমন এই যে একটা টেমপ্লেট দেওয়া আছে, একটা ম্যানুয়াল টেস্ট টেমপ্লেট, ঠিক আছে? দেখেন একটা ম্যানুয়াল টেস্ট টেমপ্লেট তারা তৈরি করছে। তো স্যার আমাকে যদি একটা সিনারিও দেওয়া থাকে, আমি একটা ম্যানুয়াল টেস্ট টেমপ্লেট কিভাবে তৈরি করব সেটা একটু ভালো করে দেখবেন। দেখেন এখানে একটা লগ ইন পেজের জন্য একটা ম্যানুয়াল টেস্ট টেমপ্লেট দেওয়া, তাই না? তো স্যার এইভাবে একটা লগ ইন পেজের জন্য আমি একটা ম্যানুয়াল টেস্ট টেমপ্লেট কিভাবে দেখবো, এটা দেখবেন। দেখেন এখানে কি কি দেওয়া আছে টেস্ট টেমপ্লেটে, আমাদের প্রজেক্ট নেম, টেস্টের নাম, কি নাম দিছে, প্রায়োরিটি কিরকম হবে, মডিউল নেম কি হবে, তারপরে কি কি স্টেপ থাকতে পারে, হ্যাঁ, টেস্ট ডাটা কি হতে পারে, এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট কি হতে পারে, হ্যাঁ, এরকম ভাবে যে আঁকলো, যে একটা ফর্ম আঁকলো, এরকম ভাবে একটা সিনারিও দেওয়া থাকতে পারে। এরকম একটা লগ ইন পেজের জন্য আমার টেস্ট কেস কি হতে পারে, আসতে পারে। তো এটা আপনারা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি স্যার আর কোনো টপিক বাদ পড়েছে স্যার, আমি যদি ভুল না করে থাকি? স্যার ক্লাস ডায়াগ্রাম কি দেখতে হবে? না স্যার, ক্লাস ডায়াগ্রাম দেখা লাগবে না, আমরা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম ভালো করে দেখব, ঠিক আছে? আচ্ছা, আমি কি আর কোনো টপিক, মানে আমি কি ফেলে এসেছি বা আমি হচ্ছে যে ইয়ে করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না স্যার। আমরা ডাটা এন্ট্রি সম্পর্কে এসআরএস ডকুমেন্টেশন প্রয়োজন আছে। এসআরএস এর না, এসআরএস এর মধ্যে যেটা বললাম ইন্টারভিউ, ওই যে আমরা ইনফরমেশন যেটা গ্যাদারিং এর, ওখানে এসআরএস এর যে ফাংশনাল রিকোয়ারমেন্ট গ্যাদারিং, হ্যাঁ, ইনফরমেশন এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গ্যাদারিং, দুটা জিনিস ভালো করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহ দেখবেন, বুঝতে পারছি? ওটা একটু জানা দরকার। আচ্ছা,
তারপর হচ্ছে আপনাদের তো সিটি নিছি, আমি সিটি সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে, সিটি দেখছেনই, ওটা তো আর কিছু কি বলবো, সিটি নিয়ে তো আপনারা দেখছেন, সিটি কোশ্চেন দেখছেন আপনারা, পাইছেনও। আমরা তাহলে কতগুলো টপিক কয়টা চ্যাপ্টার হলো, একটা, দুটা, তিনটা, চারটা, তারপর হচ্ছে পাঁচটা, ছয়টা, এবং হচ্ছে ওই যে ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম মিলে 7টা, এই টোটাল হচ্ছে আমাদের 7টা টপিক। ঠিক আছে স্যার, কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? স্যার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর অ্যাট্রিবিউট ডায়াগ্রাম কি সেম? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর স্টেট ডায়াগ্রাম সেম। আপনি কি বলেন, আমি প্রশ্নটা বুঝিনি স্যার, আবার একটু বলবেন? স্যার অ্যাক্টিভিটি আর অ্যাট্রিবিউট ডায়াগ্রাম এগুলো বলছিলাম। অ্যাক্টিভিটি আর অ্যাট্রিবিউট ডায়াগ্রাম তো আমি আপনাদের পড়াইনি এরকম কিছু। স্যার ক্লাসে করেছিলেন তো অ্যাট্রিবিউট ডায়াগ্রাম। অ্যাট্রিবিউট ডায়াগ্রাম পড়িয়েছি। অ্যাট্রিবিউট স্যার আমি তো রিকল করতে পারি, অ্যাট্রিবিউট ডায়াগ্রাম আমি আপনাদের পড়িয়েছি। আমি অ্যাক্টিভিটি, স্টেট ডায়াগ্রাম আর হচ্ছে আপনাদের ইউজ কেস ডায়াগ্রাম এগুলা দেখিয়েছি ক্লাসে। আমি অ্যাট্রিবিউট ডায়াগ্রাম তো দেখিনি আমার মনে পড়ে না। ঠিক আছে, আর ডিএফডি থেকে স্যার কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে। ঠিক আছে, অপশনাল আকারে হয়তো কোশ্চেন আসতে পারে, না আসতে, আমি নট শিওর। তো আপনারা যেগুলা সিনারিও আমি আপনাদের দিয়েছি, এই স্টেট ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি, কমনলি অ্যাক্টিভিটি, ইউজ কেস বা স্টেট ডায়াগ্রাম যেটা কমন দিয়েছি, ওইটার জন্য আপনারা ডিএফডি তে দেখে নিতে পারেন। ঠিক আছে, আপনি যেহেতু পড়ে আসছেন, আশা করি সমস্যার কথা না। হ্যাঁ, ঠিক আছে, নিয়মটা কোন ভালো। সিনারিওটা? ওই যেগুলো আমি আপনাদের পিডিএফ দিয়েছি, না একটা সিনারিও বেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেকগুলো সিনারিও আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ম্যাথ, ফিজিবিলিটি ম্যাথ খুব ভালো করে দেখবেন, খুব ইম্পর্টেন্ট ফিজিবিলিটি ম্যাথ। আমি আপনাদের ফিজিবিলিটি ম্যাথটা কিন্তু মান্থলি বেসিসে করাইছি, তাই না? কত মাসে আসতে পারে টাকাটা, পেব্যাক আসতে পারে, স্যার এটা ইয়ারলি ইয়ারলি বেসিসে বেসিসেও আসতে পারে। মানে ধরেন মান্থ না দিয়ে সবকিছু ইয়ারে ক্যালকুলেট করতে, সেটাও কিন্তু হতে পারে। বুঝতে পারছেন স্যার? ঠিক আছে, মান্থ না হয় স্যার আমাদের ইয়ার বেসিসে হতে পারে, এটাও আপনারা দেখবেন। বুঝতে পারছি? হ্যাঁ, তো মান্থ না হয় ইয়ার হতে পারে, এটা আপনি একটু ভালো করে দেখবেন। দুটাই হতে পারে, মান্থ হতে পারে। যদি মান্থে দেয় তাহলে মান্থ অনুযায়ী আপনারা পেব্যাকটা ক্যালকুলেশন করবেন যে কয় মাসের মধ্যে আমি আমার ইনভেস্টমেন্ট রিটার্ন পাবো। ঠিক আছে, আর যদি মান্থ না দেয়, যদি ইয়ার দেয়, তাহলে ওই একই কথা, মানে কাজ কিন্তু একই, ক্যালকুলেশন একই, জাস্ট মাসের পরিবর্তে ইয়ার, ইউনিট চেঞ্জ। ঠিক আছে, এই ইয়ার এইটাই পার্থক্য, যে কয় মাসের মধ্যে পাবো, এখন প্রশ্ন হচ্ছে কয় বছরের মধ্যে পাবো। ক্লিয়ার স্যার? বুঝছি। আমি ওই যে ম্যাথটা আপনাদের ক্লাসে করেছিল স্টেপ বাই স্টেপ ভেঙে আমি আজকে দিয়ে দিব, পিডিএফ তে দেখে নিতে পারেন আপনারা, কি ক্লিয়ার কনসেপ্ট থাকে। স্যার আর কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো বিষয়? আশা করি রেকর্ডিং রেখেছেন যাতে করে কেউ মিস না করেন কোনো কিছু। স্যার এখানে তো আমরা মান্থ হিসাব করলে 30 দিয়ে মাল্টিপ্লাই করি, এখন যদি ইয়ার দিয়ে করি তাহলে কি করবো? মান্থলি, হ্যাঁ ইয়ার মান্থ দিয়ে 12 দিয়ে, ইয়ার দিলে বুঝি না। 12 মাসে 12 মাসে 12 মাসে। ঠিক আছে, ওটা আপনাদের বলা থাকবে, প্রশ্নাবশ্যই বলা থাকবে স্যার। বুঝতে পারছি যে ইয়ারলি কত এই জিনিসটা বলা থাকবে। হ্যাঁ, আমাকে ধরেন আমি যদি আপনাদের ভুল না করে থাকি, যে ম্যাথটা করিয়েছিলাম, তাই না? আমি আপনাদের ডেইলি মিল বা ডেইলি এর জন্য করেছিলাম, তাই না? ঠিক না? ঠিক না কি স্যার? ঠিক না? তো ধরেন আমি এখন মান্থলি বললাম, তো মান্থলির জন্য আপনি ইয়ারলি বের করতে পারেন। মান্থলি বিল কত একটা স্টুডেন্টের, তার ইয়ারলি বিল কত, 12 দিয়ে গুণ করবেন। বুঝতে পারছি? মানে স্যার আমি এমন ভাবে দিব ম্যাথটা, বা দেওয়া থাকবে, যারা প্রশ্ন করুক যে ওটা অবশ্যই মানে লজিক্যাল হবে, যে আপনার এখন 30 দিয়ে গুণ করতে হচ্ছে ডেইলি থেকে মান্থলি, এখন অথবা মান্থলি থেকে ইয়ারলি নেবেন। ঠিক আছে, এমনও হতে পারে যে অলরেডি আপনাকে ক্যালকুলেট করেই বলে আছে, ক্যালকুলেট করে যে ক্যালকুলেট করে কত আসছে। বুঝতে পারছি? ক্যালকুলেট করে ভ্যালুটাই বলা আছে। এখন তো আপনি ধরেন, আমি তো আপনাদের ভেঙে করেছি একবারে, মানে একবারে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুতে নিয়ে আসছে। অনেক সময় দেখবেন যে বড় ভ্যালু দেওয়া থাকছে, মানে আপনার ক্যালকুলেশনও করা লাগছে। ঠিক আছে, অলরেডি ভ্যালুটা দেওয়াই আছে, এমনও হতে পারে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি? হ্যাঁ, সো ওটা প্রশ্নটা বুঝে তারপর অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন আর কি।
আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ডিএফডি থেকে কিভাবে ডাটা ডিকশনারিতে কনভার্ট করবে এটা একটু স্যার বুঝে দিলে ভালো হতো। ডিএফডি থেকে ডাটা ডিকশনারিতে? জি স্যার। স্যার প্রথম কথা হচ্ছে ডিএফডি থেকে ডাটা ডিকশনারিতে কনভার্সন তো কিছু নাই। এখানে যেটা হলো যে ডিএফডি তে যে ডাটা এলিমেন্ট গুলো দেওয়া থাকে, হ্যাঁ, ধরেন আমি এই যে আমরা একটা এন্টিটি থেকে একটা এন্টিটিতে অ্যারো দিয়ে যে দেখাই একটা ডাটার পাস হচ্ছে, এই ডাটা এলিমেন্ট গুলার আমার ডাটা ডিকশনারি বলতে যেটা বোঝায় যে মেটা ডাটা কি হতে পারে সেটা বলে। যেমন ধরেন একটা আপনার কাছে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটি ধরেন অর্ডার ডিটেইলস যাচ্ছে, আমার ডাটা এলিমেন্টের নাম হচ্ছে অর্ডার ডিটেইলস, ঠিক আছে? এখন অর্ডার ডিটেইলস আসলে কি বোঝায়, কি কি থাকতে পারে? নাম থাকবে, নাম, এটা কি টাইপের অ্যাট্রিবিউট, এটা কি স্ট্রিং, এটা কি ইন্টিজার, আলফা নিউমেরিক ভ্যালু কি হতে পারে, লেন্থ কত হতে পারে এটা, ঠিক আছে? এটা কি মানে এটা কি ডিটেইলস ভ্যালু, নান কেস ভ্যালু, কোনটা হতে পারে? যেমন ধরেন আমরা যদি একটু দেখি, একটু ফিড ব্যাক ফরওয়ার্ড করি ডাটা ডিকশনারি এখানে, যেমন স্যার একটা উদাহরণ আপনাদের দেখাই, ডেলিভারি নোট না, আমি এটা দেখাই। যেমন দেখেন অর্ডার নাম্বার আমার একটা ডাটা এলিমেন্ট। ডিকশনারিতে কি কি আছে? ডিসক্রিপশন, কি বোঝায়, ঠিক আছে, এটা কি বোঝায়। তারপর হচ্ছে অরিজিন, কোথা থেকে আসছে, ডেস্টিনেশন কোথায় যাবে, টাইপ কি, নিউমেরিক্যাল টাইপ, ডিজিট কত হতে 8 লেন্থের, লিমিট কত হতে পারে, ভ্যালু লিমিট কত হতে পারে, এটা কি কি ফিল্ড কিনা, রিমার্ক আছে কিনা, এটা কি ইউনিক আইডেন্টিফাই কিনা, এইসব জিনিস, এগুলো এখন আমরা ডাটা এন্ট্রি। এখন আপনার হয়তোবা এমন সিনারিও দেওয়া থাকবে যে হয়তো সবকিছু বলা নাও থাকতে পারে, আপনাকে হয়তোবা মানে সিনারিও পড়ে পসিবল যে একটা ধরেন এই যে আমি বললাম যে নাম হচ্ছে অর্ডার নেমের পসিবল যে ডাটা এন্ট্রি, ডাটা ডিকশনারি গুলো থাকতে পারে, ডেসক্রিপশন, অরিজিন, এগুলো মোটামুটি কমন। ডেসক্রিপশন থাকবে কোন একটা ডাটা এলিমেন্টের, অরিজিন থাকবে, ডেস্টিনেশন থাকবে, ডাটা টাইপ থাকবে, লেন্থ থাকবে, লিমিট থাকবে, ঠিক আছে? এই ভ্যালুগুলা কিন্তু কমন, মানে এগুলা কিন্তু এই অ্যাট্রিবিউট গুলো কমন। একটা ডিসক্রিপশন কি লিখবো ওটা আমরা একটা মানে জেনারেল সেন্সে, কমন সেন্স ইউজ করে আমরা একটা ডাটা এলিমেন্টের ব্যাখ্যাটা দিব। বুঝছি স্যার? আমি কি ক্লিয়ার বুঝতে পারছি আপনাদের যে প্রশ্ন করলেন স্যার? হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, স্যার আর কোনো কোশ্চেন কারো? স্যার টেস্টিং চ্যাপ্টারটা একটু আবার একটু বলবেন ওখান থেকে ইম্পর্টেন্ট আচ্ছা, টেস্টিং চ্যাপ্টার থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে স্যার ওই যে আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং আর গ্রে বক্স টেস্টিং করছি না, এই তিনটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভালো করে পড়ুন, ঠিক আছে? এবং হচ্ছে একটা টেস্টিং আমরা কিভাবে তৈরি করি, ধরেন ধরেন আপনাকে বললো যে স্যার আপনি একটা রেজিস্ট্রেশন পেজের একটা রেজিস্ট্রেশন কিছু একটা আপনি একটা ইন্টারনেট প্রোগ্রামিং এর কোর্সে একটা প্রজেক্ট বানিয়েছেন যে এখানে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? এখন এই পেজটার টেস্টিং কি কি হতে পারে, আপনি একটা ছবি এঁকে দেখাবেন। আমাদের একটা বাই ডেমো একটা লগইন পেজের ছবি দেওয়া আছে এখানে, আপনি এটা চাইলে ফলো করতে পারেন। এই যে যেমন এটা টেস্টিং এর জন্য দেখেন, এই যে টেস্টিং এর শেষের দিকে একবারে স্লাইডের শেষে ম্যানুয়াল টেস্টিং নামে একটা স্লাইড দেওয়া আছে, হ্যাঁ, এখানে আপনার ছবি সুন্দর করে দেওয়া আছে একটা লগইন পেজের জন্য, হ্যাঁ। তো এই দেখেন দেওয়া আছে লগইন পেজ। তো আপনারা একটা লগইন পেজের জন্য, রেজিস্ট্রেশন পেজের জন্য আসলে কিভাবে আমি তৈরি করব টেস্টিংটা, হ্যাঁ, কি দিয়ে কি কি লিখে তৈরি করব টেস্টিং ডকুমেন্ট, এটা আপনাদের দেখবেন। বুঝছি স্যার? হ্যাঁ স্যার। এরপর স্যার আর কারো কোনো কোশ্চেন? স্যার টেস্টিং সহ অন্যান্য স্লাইডগুলো আরেকবার প্রোভাইড করলে একটু ভালো হয়। আচ্ছা, আমি এখনই ক্লাস শেষেই আমি আবার পুনরায় করে দিচ্ছি, ঠিক আছে স্যার? আর স্যার ফিজিবিলিটি ম্যাথটা যদি একটু আরেকবার রিভিউ করা যেত ভালো হতো। ফিজিবিলিটি এখন তো স্যার আমি ডিটেইলস লিখে আমি পিডিএফটা শেয়ার করে দিব, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ কিভাবে করেছি সিনারিও সহ আমরা ক্লাসের ম্যাথটা আমি ডিটেইলস লিখে শেয়ার করে দিব। আশা করি সমস্যা হবে কথা না। আমি লেখা শেষ হয়নি এখনো, লেখাটা শেষ করে আমি আপনাদের শেয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আশা করি দেখলে প্রবলেম হওয়ার কথা না, স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো।
আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই ওয়ান রিভিউ ক্লাস নিয়ে কোশ্চেন। স্যার এসডিএলসি পড়া লাগবে? এই মাত্র এসডিএস অবশ্যই করা লাগবে, নয়টা স্টেপ যেটা বললাম নয়টা স্টেপ ভালো করে করা লাগবে, ঠিক আছে? না এসএলসি বলছিলেন মনে হয়। আচ্ছা এসএলসি এসডিএলসি এসে একই আর কি, মানে এসএলসি কথাই বলছি যে নয়টা স্টেপ আছে ওটাই দেখো। এসএলসি এসডিএলসি একই স্যার, বুঝছেন? প্রায় একই, মানে এটা আহামরি পার্থক্য নয়, ওই নয়টা স্টেপই, ঠিক আছে? তো এসএলসি আসলে এসডিএলসি আর নয়টা স্টেপ, আপনি নয়টা স্টেপই ফলো করবেন, ঠিক আছে? বুঝছি স্যার, ওখান থেকে নয়টা স্টেপই ফলো করবেন। আচ্ছা এরপর স্যার, এরপর এনিওয়ান আর কারো কোনো কোশ্চেন? স্যার টাইপস অফ ইনফরমেশন থেকে কিছু আসবে? হ্যাঁ, টাইপস অফ ইনফরমেশন। টাইপস অফ ইনফরমেশন না, টাইপস অফ ইনফরমেশন থেকে আসবে না। টাইপস অফ ইনফরমেশন থেকে যেটা আমি বললাম যে আপনাদের ইনফরমেশন সোর্সেস কি, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমরা যে ইন্টারভিউ নিই, ইন্টারভিউ নেওয়ার এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, তারপর কোশ্চেনারিজ এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এরপর হচ্ছে স্যার আমরা যে স্ট্রাকচারড কোশ্চেন আনস্ট্রাকচারড কোশ্চেনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এরপর আমরা যে ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করি এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো যে গ্যাদার করি না, এই দুটো জিনিসের ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি, ঠিক আছে? এটা জানতে হবে স্যার। এই তো স্যার, কারো আর কোনো কোশ্চেন? স্ট্রাকচার ইংলিশের ক্ষেত্রে কি আমাদের স্ট্রাকচার ইংলিশের যে স্ট্রাকচারটা দেওয়া থাকবে এর থেকে ডিসিশন টেবিল বের করতে হবে, নাকি আমাদের সিনারিও দেওয়া থাকবে এর থেকে স্ট্রাকচার ইংলিশটা লিখতে হবে? স্যার সিনারিও দেওয়া থাকলে আপনাকে দুটোই তো করতে হতে পারে, হ্যাঁ হতে পারে স্ট্রাকচার ইংলিশে লিখতে বলতে পারে, ডিসিশন টেবিলে বলতে পারে, মানে আপনার কোশ্চেনটা আমি বুঝিনি, মানে আবার একটু বলবেন, রিপিট করবেন, কি ইমপ্লিকেশনটা কি আছে কোশ্চেনটা একটু বলবেন কি? স্ট্রাকচার ইংলিশের মধ্যে স্যার স্ট্রাকচার আকারে যে আনসার আমরা লিখি ওটা দেওয়া থাকে, এরপর থেকে এখান থেকে কি আমরা ডিসিশন টেবিলটা বের করবো, নাকি আমাদের স্ট্রাকচার ইংলিশ ইয়া করতে হবে? না নরমালি, আচ্ছা যদি এমন হয় যে সিনারিও দেওয়া আছে আপনি স্ট্রাকচার ইংলিশ লিখবেন, এরপর আপনি ডিসিশন টেবিল কি সিনারিও থেকে ডাইরেক্ট লিখবেন নাকি স্ট্রাকচার ইংলিশ থেকে লিখবেন, এটাই প্রশ্ন আপনার? মানে প্রশ্ন কি এরকম যে আরো বলতে আপনাকে হচ্ছে স্ট্রাকচার ইংলিশটা লিখে দেওয়া আছে যে ইফেন্স দিয়ে, সেখান থেকে ডিসিশন টেবিল মেক করতে হতে পারে কিনা? স্যার এরকম তো প্রশ্ন হলে আসে না, স্ট্রাকচার ইংলিশ থেকে এত সহজ প্রশ্ন তো আসবে না, স্ট্রাকচার ইংলিশ দেওয়া থাকবে ডিসিশন টেবিল তৈরি করতে হবে, তাহলে তো স্যার কোথায় এত সহজ প্রশ্ন অবশ্যই দিবেন। প্রিভিয়াস স্যার আসছিল এই জন্য জিজ্ঞেস করছি। প্রিভিয়াস ইয়ার কিন্তু আমাদের এত সহজ প্রশ্ন আসবে না, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? স্যার সিনারিও থেকে যদি ডিসিশন টেবিল লিখতে পারে তাহলে কি আমাদের আগে স্ট্রাকচার ইংলিশ লিখতে হবে? না এরকম কোনো কথা নেই যে সিনিয়র থেকে যদি আপনার স্ট্রাকচার ইংলিশ না লিখতে বলে লিখবেন না, ডিসিশন টেবিলে লিখবেন। আপনাদের তো এই জন্য আমি অলরেডি ওই ওয়ে শিখাইছি, তাই না? অ্যাকশন গুলা কন্ডিশন গুলাকে আলাদা করা, তারপর হচ্ছে আপনি কাজ করবেন। তো অ্যাকশন আর কন্ডিশন গুলাকে যদি আপনি আলাদা করে ফেলতে পারেন তাহলে তো স্ট্রাকচার ইংলিশ বলি আর ডিসিশন টেবিল দুটো করাই ইজি। হ্যাঁ স্ট্রাকচার ইংলিশ করে তারপর ডিসিশন টেবিলটা আঁকা একটু বেটার, একটু ইজিয়ার, বাট যদি এখন স্ট্রাকচার ইংলিশ লাগতে বলে আঁকবেন না, অবশ্যই কেন আঁকবেন, টাইম কেন ওয়েস্ট করবেন, তাই না? আপনি কন্ডিশন আর লেখার পর অ্যাকশন লেখার পরে আপনি ডিসিশন টেবিলে চলে যাবেন, ঠিক আছে না? বুঝছি? সারা বুঝছি কিনা? জি স্যার। কার কোনো কোশ্চেন? কবে পরীক্ষা কবে আপনাদের? শনিবার? জি স্যার। আচ্ছা তাহলে স্যার অ্যাসাইনমেন্টটা শনিবার নিয়ে আমি বলবো কোন স্যারের কাছে জমা দিবেন, ঠিক আছে? আমি বলে দিব ওই সিআর একটু বোথ সেকশনের সিআর আর কি একটু জমা নিয়ে হচ্ছে ওনাকে দিয়ে আসবেন, ঠিক আছে ওই স্যারের কাছে। ওকে আচ্ছা, আর কারো কোনো স্যার অন্য কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কোনো আদার কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কোনো কোশ্চেন?
স্যার ইন্টারভিউ নিয়ে একটু লাস্টে আর একটু বলে দিলে ভালো হতো, প্রথম দিকে একটু শুনে নেই। কোন ইন্টারভিউ? জি স্যার। হ্যাঁ, যেটা বলছি স্যার ইনফরমেশন গ্যাদারিং এর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ইনফরমেশন গ্যাদারিং সোর্স গুলা কি, তারপর হচ্ছে যে ইন্টারভিউ মানে আমরা কিভাবে নিই, বেসিক্যালি কিভাবে নিই না, ইন্টারভিউর অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি, ঠিক আছে? ইন্টারভিউ টেকনিক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি। তারপর ধরেন আমার ইন্টারভিউ অলরেডি কি কোশ্চেনারি স্কোয়ার, তো আমরা চাইলে তো ইন্টারভিউ না নিয়ে অনলাইনে কোশ্চেনারি করতে পারি, রাইট? তো সেটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেটা একটু দেখবেন, ঠিক আছে? কোশ্চেনারিজ এর এছাড়া কোশ্চেনারিজ দুই রকম হয়, একটা স্ট্রাকচার আনস্ট্রাকচার দুটোরই আপনারা কোশ্চেনারিজ এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখবেন। বুঝতে পারছি স্যার? ক্লিয়ার? তারা বুঝছে কি না? জি স্যার। জি স্যার। আর কার তো কোন কোশ্চেন? এনিওয়ান? তাহলে কি আমরা এখানে শেষ করব আর কোশ্চেন না থাকলে? আচ্ছা, তাহলে স্যার আশা করি পরীক্ষা ভালো হবে আপনাদের, ইনশাআল্লাহ ভালো মতো পড়াশোনা করেন, হ্যাঁ? আর আমি একটা জিনিস বলি যে পরীক্ষার খাতায় অতিরঞ্জিত কিছু লিখবেন না, যেটা আপনার কাছে মনে হয় যে কি বলে এটাকে টু দ্য পয়েন্ট অ্যান্সার। হ্যাঁ, আপনার পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন, পয়েন্ট আকারে টু দ্য পয়েন্ট অ্যান্সারটা লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি প্যারাগ্রাফ করে অনেক কিছু লিখলেন কিন্তু আসলে সারমর্ম কিছুই না, এটা যেন না হয়। যতটুকু আপনি জানেন আমি নাম্বার দিব, যদি এটা আপনি ধরেন একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা ডিসক্রিপটিভ, বাট আপনি 3টা পয়েন্ট লিখছেন যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি নাম্বার দিয়ে দিব আপনাকে। কিন্তু একজন এমন লিখছেন যে ইতিহাস লিখে রাখছেন কোশ্চেনে, হ্যাঁ ডিসক্রিপটিভ কোশ্চেনে, বাট আমি আসলে অ্যানসারই খুঁজে পাচ্ছি না, এরকম হলে নাম্বার কিন্তু মানে আমি দেখলাম আরো অনেক থেকে মাইনাস করে দিই। এরকম খাতা আসলে দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো চেষ্টা করবেন যে কোশ্চেনের অ্যানসার টু দ্য পয়েন্ট করা, ঠিক আছে স্যার? টু দ্য পয়েন্ট করা মানে ডিসক্রিপটিভ কোশ্চেনও আমি পয়েন্ট আকারে সুন্দর করে উপস্থাপন করি। অনেক বেশি লিখতে ব্যাপারটা এটা না, কিন্তু যা লিখবেন সলিড লিখবেন, ঠিক আছে? তো ওভাবে পরীক্ষা বুঝতে নেওয়া ভালো হবে। তো স্যার আজকে এই পর্যন্তই। আপনারা ভালো করে পরীক্ষা দেন, আর যে কোনো প্রবলেম বা ইয়েতে আমি আছি, আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন বা মেইলে আমাকে পাবেন, ঠিক আছে স্যার? তাহলে রাখলাম, এইখানেই শেষ।